প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত। আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে একজন অতিথি যোগদান করছেন ঢাকা থেকে। তিনি একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ আছেন, ডক্টর তৌফিক জোয়ারদার। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের দিক থেকে তিনি চিকিৎসক, কিন্তু তিনি প্র্যাকটিসিং চিকিৎসক না। তিনি পৃথিবীর 1 নম্বর মেডিকেল ইউনিভার্সিটি হিসাবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ ম্যানেজমেন্টের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন বেশ আগে। তিনি এখন বাংলাদেশে থাকেন এবং পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মনির হায়দার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার যারা দর্শক এখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এরই মধ্যে আমরা সেই প্যান্ডেমিকের বর্ষপূর্তি পার হয়ে গেলাম। এতে কোনো সন্দেহ নেই যে সারা পৃথিবী এই মহামারী, এই রোগ নিয়ে খুবই বড় ধরনের এক চ্যালেঞ্জের মধ্যে আছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে উন্নত কিংবা অনুন্নত নির্বিশেষে সব দেশই কিছু না কিছু প্রস্তুতিতে অগ্রগতি অর্জন করেছে। কিন্তু আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে 1 বছর আগে আমরা যে পরিস্থিতি দেখেছিলাম, মানুষ হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে, আমি আজকেই সংবাদ পড়লাম যে একটুখানি শুধুমাত্র অক্সিজেন সাপোর্টের জন্য 5টা হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত এক লোক তার মায়ের মৃতদেহ নিয়ে হাজারি করছে অ্যাম্বুলেন্সে। তার মানে অ্যাম্বুলেন্স থেকে নামাবার সুযোগই পায়নি। তারপরে করোনা ভাইরাসের টেস্ট করবার জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে। অ্যান্টিবডি টেস্টের কোনো ব্যবস্থা আজ 1 বছরের মাথায় এখন পর্যন্ত বাংলাদেশ করতে পারেনি। কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? আমরা তো জানি যে অনেক উন্নত দেশের চাইতেও ভালো ব্যবস্থা করেছে বলে আমাদের সরকার জানিয়েছে। যেই তিমিরে সেই তিমিরে, যদি একটা কথায় যদি বলতে হয় তাহলে 1 বছর আগে ঠিক যেই তিমিরে ছিলাম আজকে যেন সেই তিমিরেই আমরা দাঁড়িয়ে আছি, অন্তত জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে। আমাদের যেই সমস্যাগুলোর কথা সেই মার্চ মাসে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন টিভি চ্যানেলে উচ্চারণ করেছিলাম এবং মাঝখানে হতাশ হয়ে উচ্চারণ করা বন্ধ করেছিলাম, আজকে আবার নতুন করে আপনাদের আমন্ত্রণে বলতে হচ্ছে। হতাশার জায়গাটা এখানেই যে যেই কথাগুলো ঠিক 1 বছর আগে বলতে হয়েছিল ফিঙ্গার পয়েন্ট করে করে, ঠিক একই কথাগুলো এখনো আমাদেরকে কেন বলতে হচ্ছে? আমরা কেন এক বিন্দুও সেই আগের থেকে এগোতে পারলাম না? কোয়ারেন্টাইনের কথা আমরা বলেছিলাম, সেই কোয়ারেন্টাইন যদি আজকে মানে একদম মার্চের শুরু, মার্চ না তারও আগে থেকে আমরা বলে আসছিলাম যে কোয়ারেন্টাইনটা যদি আমরা ঠিক মতো করতে না পারি, এই ভাইরাস বাইরের থেকে বাংলাদেশে ঢুকবে, কাজেই কোয়ারেন্টাইন করা দরকার। বাংলাদেশে এখন হঠাৎ করে যেই অনেক বেশি মাত্রায় আমরা কোভিড-19 শনাক্ত করছি, তার কারণটা আপনার কাছে কি মনে হয়? আমাদের দেশে কি হঠাৎ করে নতুন কোনো কিছুর পরিবর্তন হয়েছে? আমাদের আচরণে কোনো বিশেষ কোনো পরিবর্তন হয়েছে? আমাদের আবহাওয়ায় বা কোনো কিছুতে কোনো পরিবর্তন হয়েছে? না, সেই গত বছরের জুন, জুলাই, আগস্ট মাস থেকে ঠিক যেরকম ভাবে বাংলাদেশের মানুষের আচরণ, যেভাবে মেলামেশা, যেভাবে সামাজিক আচরণাদি পালন, সবকিছুই একই রকম আছে। পার্থক্য শুধুমাত্র একটা জায়গায় হতে পারে বলে আমাদের বিশ্বাস, সেটা হচ্ছে যদি নতুন কোনো ভ্যারিয়েন্ট নতুন ভাবে বাংলাদেশে ঢুকে আমাদেরকে আক্রমণ করে থাকে। তার মানে বোঝা যাচ্ছে শুরুতেও আমরা আক্রান্ত হয়েছিলাম, একটা খারাপ পরিস্থিতির মুখে পড়েছিলাম। বাইরের থেকে মানুষের আগমনকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, কোয়ারেন্টাইন প্রপারলি করতে না পারার কারণে, ঠিক 1 বছর পরে যদি নতুন ভ্যারিয়েন্ট আমাদেরকে আক্রমণ করে থাকে বলে আমরা যেটা ধারণা করছি, সেটারও একই সেম কারণ। আগে কোয়ারেন্টাইন করা যায়নি, এই বছরও ঠিকমতো কোয়ারেন্টাইনটা করা যায়নি। বিদেশ থেকে অতিথি এসেছে, বিদেশ থেকে রাষ্ট্রনায়করা এসছে, বিদেশ থেকে প্রবাসীরা এসছে, এবং কারো প্রপার কোনো কোয়ারেন্টাইন আমরা করতে দেখিনি। আমরা শুনেছিলাম 2 সপ্তাহের কোয়ারেন্টাইন দেওয়া হবে, পরে জানলাম সেটা 1 সপ্তাহে নামিয়ে আনা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি বাস্তবিক পক্ষে নাকি 1 সপ্তাহ কেউ কোয়ারেন্টাইন সেভাবে করেনি। নিতান্ত হতভাগা যদি কেউ হয়ে থাকে তাদের মধ্যে সে হয়তো করেছে, বাকি সবাই কোনো না কোনো ভাবে বের হয়ে গিয়েছে। তাহলে এই যে গত বছরের সমস্যা, যার জন্য আমাদের পুরো 1 বছর আমাদের ভুগতে হয়েছে, সেই সমস্যার পুনরাবৃত্তি, সেই ভুলগুলোর পুনরাবৃত্তি এখন কেন? লকডাউন দেওয়া হচ্ছে, আপনি দেখেন লকডাউন গত বছরও দেওয়া হয়েছিল 1 সপ্তাহের জন্য, প্রথমে দেওয়া হয়েছিল বোধহয় 3 দিনের জন্য। না, লকডাউন তো দেওয়া হয়নি, হ্যাঁ, সাধারণ ছুটি দেওয়া হয়েছিল। এটাও একটা কিন্তু খুবই মানে কত বড় ফার্স আপনি চিন্তা করেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি তো একটা ইউনিভার্সিটিতে পড়াই। আমার ছাত্র আমাকে বলছে যে স্যার, লকডাউনকে তো লকডাউন বলা হয়নি, বলা হয়েছে সাধারণ ছুটি। তো ছুটি পেয়ে আমার বন্ধু বান্ধবরা কক্সবাজার গিয়েছে ঘুরতে, এবং আমার একটা ফ্রেন্ড বিয়ে শাদীও করেছে এই সুযোগে। তাহলে চিন্তা করেন, যেইখানে আমাদের সামাজিক বিভিন্ন
মানে অনুষ্ঠানাদি থেকে আমাদের বিরত থাকার কথা, শুধুমাত্র একটা ভুল টার্মিনোলজি ব্যবহার করার কারণে মানুষ ভুল বার্তা নিয়ে আরো সেটাকে আরো মানে নেতিবাচক ভাবে তারা এটাকে না, ইয়ে এটা করে। এটা আপনি ভুল বার্তা কেন বলছেন? কারণ সাধারণত মানুষ পারিবারিক অনুষ্ঠানাদি, বিয়ে-শাদী বলেন বা অন্য বিভিন্ন অনুষ্ঠানাদি তো মানুষ ছুটির মধ্যেই পরিকল্পনা করে। হ্যাঁ, কিন্তু তো সেটা তো উদ্দেশ্য সেটা ছিল না। সরকার সরকারের যেখানে উদ্দেশ্য ছুটি কি? দিয়েছে মানুষ তো সেটা করবেই। এক্স্যাক্টলি, কিন্তু সরকারের তো সেটা করার কথা ছিল না। পাবলিক হেলথের মানে ব্যাকগ্রাউন্ড বা পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এইটা কি ছুটি? এটা তো হচ্ছে সবচাইতে গুরুতর একটা জনস্বাস্থ্য সমস্যা। মানে যুদ্ধের পরে যদি কোনো গুরুতর সমস্যা একটা রাষ্ট্রের বা একটা জাতির হয়ে থাকে, সেটা হচ্ছে মহামারী। ইনফ্যাক্ট মহামারী অনেক সময় যুদ্ধের থেকেও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো একটা যুদ্ধে লাগলে কি আমরা বলবো যে আপনারা গিয়ে দলে দলে বিয়ে শাদী করেন, কক্সবাজারে ঘুরতে যান? তাহলে কিভাবে এটাকে সাধারণ ছুটি বলা হয় টু বিগিন উইথ, তাই না? তো তারপরে হচ্ছে যে সেটাও আবার করা হলো 3 দিন 4 দিন 1 সপ্তাহ করে বানানো হচ্ছে। এখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আমাকে যদি বলা হয় যে 1 সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হচ্ছে, তাহলে আমি চিন্তা করবো যে না 1 সপ্তাহ পরে আমি বের হতে পারবো। কিন্তু 1 সপ্তাহ পরে আমি যখন প্রস্তুতি নিচ্ছি যে আমি হয়তো 1 সপ্তাহের খাবার স্টক করেছি আমার বাসায়, 1 সপ্তাহ পরে আমি বের হব, 1 সপ্তাহ পরে যখন বলা হচ্ছে যে না 1 সপ্তাহ না, এটা আরো 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, তখন কি আমি ঘরে থাকতে পারবো? কারণ আমি তো প্রিপারেশনই নিইনি 2 সপ্তাহ থাকার বা 3 সপ্তাহ থাকার বা 4 সপ্তাহ থাকার। আমি প্রিপারেশন নিয়েছি 1 সপ্তাহ। সেম কাজটা এখন করা হচ্ছে। দেখেন, 1 সপ্তাহের জন্য যে লকডাউন আজকে বলা হয়েছে, আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে সোমবার থেকে সম্ভবত 1 সপ্তাহের লকডাউন হবে। আপনার কি মনে হয় এই লকডাউন 1 সপ্তাহের লকডাউনে কিছু হবে? আচ্ছা, আমি জানি না হবে কি হবে না। কিন্তু সেটার জন্য না, কি সরকারের কাছে নিশ্চয়ই সেরকম কোনো পূর্বাভাস, তথ্য কিংবা স্টাডি কোথায় আছে পূর্বাভাস? কার যে কাছ থেকে ১ পূর্বাভাস? সপ্তাহ ১ সপ্তাহ পরে করোনা ভাইরাস থাকবে না, সেটা হতে পারে। যে এই পূর্বাভাস নিতে হলে তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথেই কথা বলতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তো আমাদেরই কলিগ। আমরাই তো মানে এপিডেমিওলজি বা আমাদের কলিগরাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি বা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছি। আমার জানা নেই। বরং আমি জানি ঢাকা ইউনিভার্সিটির হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এর একজন হেলথ ইকোনমিস্ট, তিনি একটা প্রজেকশন করছেন এবং উনি লিঙ্কডইনে ওটা রেগুলার আপডেট করছেন। তিনি উল্লেখ করেছেন, সেখানেও দেখিয়েছেন, একটা চ্যানেলও বলেছেন যে জুন মাসে এটার পিক যাবে। এই যে এখন যেই ইয়েটা হচ্ছে সেটার পিক হবে জুন জুলাইয়ের দিকে। তাহলে আপনি 1 সপ্তাহের লকডাউন দিয়ে আলটিমেটলি কি করবেন? দ্বিতীয়ত, আপনি সারা দেশে লকডাউন দিবেন? আপনি কি জানেন যে এই যদি এটা বিশেষ ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন যেটাকে বলা হয়, সেই ভ্যারিয়েন্টের কারণে যদি এই হঠাৎ মানে র‍্যাপিড রাইজ যদি হয়ে থাকে, কোন কোন জেলায় এটা ছড়িয়েছে সেটা কি আমরা জানি? তাহলে কেন সারা বাংলাদেশকে আমরা লকডাউনের আন্ডারে আনবো? তার কি কোনো মানে বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন? আমি ঠিক আছে, লকডাউন দেওয়া যেতে পারে, কিন্তু আমাকে আগে জানতে হবে যে কোন ভ্যারিয়েন্টের কারণে এটা ছড়াচ্ছে, আদৌ কোনো স্পেশাল ভ্যারিয়েন্টের কারণে ছড়াচ্ছে কিনা, সেই ভ্যারিয়েন্ট কোথায় কোথায় প্রিভ্যালেন্ট অর্থাৎ কোথায় বেশি আছে। আমি যদি দেখি যে 3টা ডিস্ট্রিক্টে এই ভ্যারিয়েন্টটা অধিক মাত্রায় পাওয়া যাচ্ছে, আমি 3টা ডিস্ট্রিক্টে আমি লকডাউন দিব। কেন সারা বাংলাদেশকে আমি লকডাউন করব? ওই যে জুতা জুতা আবিষ্কারের কাহিনীটা আপনি পড়েননি, যে আপনার সারা পৃথিবী চামড়া দিয়ে ঢাকার দরকার নাই, আপনি আপনার পাটা চামড়া দিয়ে ঢাকেন, তাহলে আপনি ধুলা থেকে মুক্ত হবেন। তাহলে লকডাউন মানে বললেও তো লকডাউনের একটা বৈজ্ঞানিক। তাছাড়া লকডাউন যদি করতেও হয় তো লকডাউনের তো নানা রকম ইমপ্যাক্ট আছে। কিছু মানুষ এফেক্টেড হবে, তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে, তাদের ঘরে এক্স্যাক্টলি, খাবার থাকবে না। সেই প্রস্তুতিও কি আমরা দেখতে পাচ্ছি? কি জানি, আপনি বাংলাদেশে এইটা আছেন। এইটা হচ্ছে আমার পরবর্তী আমি যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, যে গত বছরের থেকে এই বছরের যেই একই জায়গায় যে আছি, যেই বক্তব্য দিয়ে আপনি শুরু করলেন এবং যেই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণভাবে একমত, তার পরবর্তী উদাহরণটা ছিল হচ্ছে আপনি এখন যেটা আমার মুখের কথা থেকে যেটা বলে নিলেন আর কি, বলে দিলেন, সেটা হচ্ছে যে লকডাউন দিতে হলে তার কিছু প্রিরিকুইজিট আছে, কোয়ারেন্টাইন করতে হলে তার কিছু প্রিরিকুইজিট আছে। এগুলো হচ্ছে একদম টেক্সট বুক। আপনি যে কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলেন, সে এই কথাই বলবে, এর ব্যতিক্রম কিছু সে বলতে পারে না। যেমন মনে করেন আপনি যদি কোয়ারেন্টাইন দেন, আপনার মনে আছে গত বছর ইটালিতে যখন ইটালি থেকে একদল আসলেন বাংলাদেশে, তারা যখন আকাশে, তখন হঠাৎ করে বলা হলো যে তাদেরকে 2 সপ্তাহের কোয়ারেন্টাইন দেওয়া হবে। তারপরে তারা যখন নামলেন, নামার পরে তাদেরকে ঘাট ধরে একটা আনপ্রিপেয়ার্ড একটা সেন্টারের মধ্যে কোয়ারেন্টাইন করার জন্য তাদেরকে ঢোকানো হলো এবং তারা অনেক প্রতিক্রিয়া দেখালেন এবং এটা নিয়ে অনেক কিছু, কিন্তু অনেকে বাংলাদেশের অনেক মানুষ তাদেরকে গালাগালিও করলেন যে ইটালি থেকে এসে ধরাকে সরাজ্ঞান করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদেরও তো সোল সার্চিং এর দরকার আছে। এভাবে কোয়ারেন্টাইন দেয়? কোয়ারেন্টাইন দিতে হলে আপনাকে আগে কোয়ারেন্টাইনের ফ্যাসিলিটি দিতে হবে, তাদেরকে জানাতে হবে যে ঠিক আছে অমুক তারিখ থেকে কোয়ারেন্টাইন হবে, যাতে তারা আগে জানে। যখন অলরেডি বিমানটা এয়ারবর্ন, সাংবাদিকরা হঠাৎ করে বলা শুরু করলেন যে এরকম একটা ফ্লাইট ইটালি থেকে আসছে, তখন তড়িঘড়ি করে কোয়ারেন্টাইন দেওয়া হলো উইদাউট এনি প্রিপারেশন। একই কাজ দেখা গেল আমাদের
লকডাউনের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে মানুষের সাবসিস্টেন্সের অ্যারেঞ্জমেন্ট আগে করতে হবে, যাতে তাকে, মানে আপনি তো বলতে পারেন না লকডাউন তুমি মরে যাও বাড়ির মধ্যে থেকে, তার সাবসিস্টেন্সের ব্যবস্থা করতে হবে। যারা একটু অবস্থাপন্ন তারা নিজেদের ব্যবস্থা করবে, যারা অবস্থাপন্ন না তাদের ক্যাশ ট্রান্সফার করতে হবে। আমি বলি না যে তাদের ঘরে ঘরে ওই ত্রাণের বিতরণের নামে যেই চুরিটা হয়েছে সেটা আমি বলি না, আমি বলবো যে ক্যাশ ট্রান্সফার করেন তাদের। বাংলাদেশে বিকাশ নাম্বার আছে, ম্যাক্সিমাম 80-90% মানুষের হাতে আপনার মোবাইল আছে, আপনি ক্যাশ ট্রান্সফার করা গভর্নমেন্টের জন্য কোনো বিষয়ই না। না, গভর্নমেন্ট তো 50 লাখ না কত মানুষকে যেন 2,500 টাকা করে দিয়েছিল গত বছর, তো সেটা এখনো আছে না? সেই 1 বছর আগের 2,500 টাকা এখনো থাকে। শোনেন, আমি গত আবার কোথাও রিপোর্ট হয়েছিল যে 500 টাকা করে বোধহয় মেম্বারদেরকে দিতে হয়েছিল বা এরকম কিছু। কাকে দিতে হয়েছে? 500 টাকা দিতে হয়েছে না 500 টাকা পেয়েছে তারা আদৌ, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি ওই লকডাউনের মধ্যে, যেহেতু লকডাউন এক সপ্তাহ বাড়িয়েছে, আমাদেরও প্রিপারেশন ছিল না, আমাকেও বাজারঘাটের জন্য বের হতে হয়েছে। যখন বের হয়েছি, আমার বাসার কাছেই বাজার, কিন্তু আমি ইচ্ছা করে তখন রিক্সা নিয়েছি দুটো কারণে। একটা হচ্ছে যে রিক্সাওয়ালার সাথে আমি কথা বলে তার জীবনটা সম্পর্কে একটু জানতে চাই, যে সে আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকে আমি ইনভ্যারিয়েবলি এভরি রিক্সা পুলারকে আমি জিজ্ঞেস করেছি। দ্বিতীয় কারণ রিক্সায় ওঠার, যে আমার সামর্থ্য আছে, আমার অফিস চলছে, আমি অনলাইনে আমার কাজ চালিয়ে যেতে পারছি, কাজে আমার ইনকাম কোনোভাবে এফেক্টেড হয়নি, কিন্তু রিক্সাওয়ালার ইনকামটা এফেক্টেড হয়েছে। আমি হয়তো 10 টাকা দিয়ে যে রিক্সা ভাড়া, আমি তাকে 10 টাকার জায়গায় হয়তো একটু বেশি বাড়িয়ে দিয়েছি, 20 টাকা দিয়েছি, 50 টাকা দিয়েছি, যে সে খেয়ে পড়ে বাঁচুক আমার রিক্সা ভাড়াটা দিয়ে। দুটো উদ্দেশ্যে আমি রিক্সা ভাড়া নিয়েছি, এবং সেই রিক্সাওয়ালা থেকে আমি ইনভ্যারিয়েবলি অন্তপক্ষে 8-10 জনকে তো হবেই, 10 জন তো হবেই, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি এই যে মোহাম্মদপুর বা এই এলাকায়, আমি যেহেতু এই এলাকায় ধানমন্ডি শঙ্কর এলাকায় বসবাস করি, এই আশেপাশে আপনারা কি পেয়েছেন কিনা, ত্রাণের কিছু পেয়েছেন কিনা? তারা প্রত্যেকে, ইচ এন্ড এভরি সিঙ্গেল রিক্সা পুলার আমাকে বলেছে যে ত্রাণের কোনো মানে বিন্দু পরিমাণ তারা ত্রাণ পায়নি। তারা তো রাজনীতিবিদ না, তারা তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই আমার কাছে। তারা প্রত্যেকে ইনভ্যারিয়েবলি এভরি সিঙ্গেল রিক্সা পুলার আমাকে বলেছে তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পায়নি, কিন্তু তারা শুনেছেন যে তাদের এলাকার যিনি কাউন্সিলর আছেন তারা এরকম ত্রাণের দায়িত্বে আছেন, কিন্তু তারা এর চোখে কোনোদিন এটা দেখার তাদের সুযোগ হয়নি। তাহলে ত্রাণের প্রসঙ্গ বলাতে আমি এই প্রসঙ্গটা মনে করিয়ে দিলাম যে এই বছরও যদি আপনি, তো এটা কেন হলো, এই প্রশ্নটা তো আমাদের করতে হবে। সেটা হলো, তার কারণ হচ্ছে আপনাকে, মানে উহানের কথা আপনি চিন্তা করেন, উহানে যখন লকডাউন দেওয়া হয় তখন একটা কমিউনিটি গ্রুপ তৈরি করা হয়। কমিউনিটি গ্রুপের মাধ্যমে প্রত্যেককে একটা রোস্টার করে দেওয়া হয় যে ওই বাড়ির বাজার তুমি করবা, অমুক দিন তুমি করবে, পরের দিন আরেকজন করবে, এভাবে একটা রোস্টার করে দেওয়া আছে, যাতে তাদের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয়তা গুলো আছে সেই অ্যাসাইন্ড পার্সন সেই বাসায় নক করে সেখান থেকে টাকা নিয়ে জিনিসটা কিনে তাদের বাসায় ডেলিভারি করে দিবে। এটা একটা ভলান্টারি একটা গ্রুপ তারা তৈরি করে দিয়েছিল পাড়ায় পাড়ায়, এবং তারপরে লকডাউন দিয়েছে। আর আমাদের দেশে একদম রাষ্ট্রীয়ভাবে বলা হলো, একটা রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বলা হলো যে ওই দলের যুব এবং ছাত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য আছে তারা নাকি ত্রাণ বিতরণ করবে। যেই সংগঠনকে আমরা কিছুদিন আগে পুলিশের সহযোগী শক্তি হিসেবে রাস্তায় অবতীর্ণ হতে দেখেছি, তাদেরকে যদি আবারও ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটার পরিণতি কেমন হতে পারে সেটা তো সহজেই অনুমেয়। কাজে ওই ভুল আবারও হওয়ার একটা সম্ভাবনা আছে। কাজে আমি বলবো যে না ভাই, ত্রাণ দেওয়ার দরকার নেই, আপনি টাকা ট্রান্সফার করে দেন। না, এখন টাকা ট্রান্সফার করলেও সেটা কিভাবে করবে? কারণ সেটা ওই যে একটু আগে বললাম যে 2,500 টাকা করে যেটা দিয়েছে সেটা নিয়ে তো আমরা কত মানে পত্রপত্রিকায় দেখলাম যে সরাসরি মোবাইলে ট্রান্সফার করতে হবে, অথবা যাদের মোবাইল নেই তাদেরকে হয়তো বাড়ি বাড়ি গিয়ে ট্রান্সফার করে দিতে হবে। এখন এটা আমি আপনি আলোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত তো কোনো ধরনের সহায়তা এই দফায় সেটা ক্যাশ ট্রান্সফার বলেন বা বাড়িতে খাবার পৌঁছানো বলেন বা যাই বলেন, কোনো কথা কিন্তু আমরা রাষ্ট্রের বা সরকারের তরফে শুনছি একেবারেই নেই। তো ওটাই গত বছরের থেকে তার মানে আমাদের ডিমোশন হয়েছে। গত বছর চুরি চামারি করে হলেও যদি কিছু পেয়ে থাকে, এবার তো সেটারও আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে যেই তিমিরে আমরা ছিলাম সেই তিমিরেই আমরা আছি বেসিক্যালি, হয়তো তার থেকে আরো খারাপ অবস্থা হয়েছে। আচ্ছা, এখন আপনার কাছে আরেকটু জানতে চাই যে গত বছর কোনো এক পর্যায়ে আমরা শুনছিলাম যে বাংলাদেশ হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে যে কোনো ওষুধ ছাড়া বা ভ্যাকসিনেশন ছাড়াই বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসকে জয় করবে, এরকম একটা পর্যায়ে চলে গেছে বা যাচ্ছে, সেটার কি হলো? না, সেটা একটা কথা হচ্ছে যে হার্ড ইমিউনিটির কনসেপ্টটা, এটা খুব দারুণভাবে মিস ইন্টারপ্রিট করা হয়েছে আমাদের মিডিয়াতে, আমাদের জনমানুষে এটাকে নানাভাবে মিস ইন্টারপ্রিট করা হয়েছে। এটার কথাটা আসলে এসেছিল হচ্ছে আপনার ইংল্যান্ডের যিনি চিফ সায়েন্টিফিক অফিসার যিনি আছেন,
তিনি হার্ড ইমিউনিটির কথাটা বলেছিলেন ভিন্ন একটা প্রসঙ্গে, যে এরকম একটা মানে কনসেপচুয়ালি এটা বলছিলেন আর কি, কিন্তু পরবর্তীকালে ওই শব্দটা পিক আপ করে এটা বিভিন্ন দেশে ধারণা করে। হার্ড ইমিউনিটি কেবলমাত্র সেই কনটেক্সটেই প্রযোজ্য যখন আপনার হাতে একটা ভ্যাকসিন আছে এবং ভ্যাকসিনের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে আপনি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারেন। বাংলাদেশে, মানে বাংলাদেশে কেন, পৃথিবীর কোনো দেশেই একটা ভ্যাকসিন ছাড়া শুধুমাত্র ন্যাচারাল অ্যান্টিবডির মাধ্যমে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার কোনো রেকর্ড নাই। এটা হবেও না, এটা সম্ভব না। এবং হতে গেলে আপনি দেখবেন প্রত্যেকটা ডিজিজেরই ন্যাচারালি একটা, এটাকে বলে কেস ফ্যাটালিটি রেশিও আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আক্রান্ত হলে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ সেখান থেকে মারাও যাবে। তাহলে হার্ড ইমিউনিটিকে যদি আপনি একটা কনসেপ্ট হিসেবে মানে বলেন যে আমি এতগুলো মানুষকে আক্রান্ত করে তার মধ্যে থেকে মানে হার্ড ইমিউনিটি গ্রো করাবো, তার মানে পক্ষান্তরে আপনি বলছেন যে ওই সার্টেন পার্সেন্টেজ অফ পিপলকে আপনি পক্ষান্তরে মেরে ফেলার কথা বলছেন, কারণ ওই পরিমাণ মানুষ তো মারাই যাবে। হু গেভ ইউ দ্যাট রাইট? ভ্যাকসিনের মাধ্যমে হার্ড ইমিউনিটির জন্য বরং আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু আমরা দেখেন ভ্যাকসিন নিয়ে কি বলবো, ভ্যাকসিন নিয়ে প্রথমে একেবারে উৎসব শুরু করে দেওয়া হলো, নিজেদের মানে পিঠ নিজেরা চুলকানো শুরু হয়ে গেল যে একটা মানে বিশাল একটা সাকসেসফুল একটা ইন্টারভেনশন। অথচ দেখেন শুরুর দিকে প্রথমে বলা হলো 55 বছর, সেটা হঠাৎ করে নামিয়ে আনা হলো 40 বছরে। এখন একটা জিনিস হলো যে প্রচুর মানুষ তখন ভ্যাকসিন নিতে গেল। তখন আমরা বলছিলাম, যারা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় আমরা বলছিলাম যে আপনার ম্যারাথন রেস কিন্তু জোরে শুরু করতে হয় না, ম্যারাথন রেস শুরু করতে হয় আস্তে, যাতে আপনি দীর্ঘ সময় ধরে দৌড়টা কমপ্লিট করে শেষ বিন্দুতে পৌঁছাতে পারেন। আর 100 মিটার মানে রেস শুরু করা হয় দ্রুত বেগে। আপনাকে বুঝতে হবে যে কোভিড-19 কি একটা মানে ম্যারাথন রেস নাকি 100 মিটার রেস? এটা ম্যারাথন, এটাকে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে আপনি সংখ্যা বাড়িয়ে দিলেন, কিন্তু 2 সপ্তাহ পরেই দেখা গেল সবগুলো টেস্ট ভ্যাকসিন সেন্টার খালি পড়ে আছে। আরো একটা ব্যাপার আছে, আমি জানি না, এটা আমরা তো দূরে আছি, যে বাংলাদেশে তো ধরেন যত মানুষকেই দিয়েছে প্রথম ডোজ দেওয়া হয়েছে, তো দ্বিতীয় ডোজ দেবার জন্য এখন যখন সময় এসছে তখন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের মজুদ নেই, এবং একই সঙ্গে ইন্ডিয়া ভ্যাকসিন এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার কারণে নতুন ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাও আর এই মুহূর্তে নেই। তাহলে কি দাঁড়াবে? যারা এক ডোজ পেয়েছে কিন্তু দ্বিতীয় ডোজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা, এটার পরিণামটা কি দাঁড়াবে? এটা খুবই মানে ক্ষতিকর একটা জিনিস, এটা বিশাল একটা লসের বিষয়। কারণ হচ্ছে আপনার মানে 2 থেকে 2.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম, মানে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনার সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজটা দিতে হবে। এখন যারা সেটা পাবেন না তাদের কিন্তু এফিকেসি কমে যাবে। কতটুকুন কমবে এটা নিয়ে এখনো গবেষণা যেহেতু হয়নি, এটা নিশ্চিতভাবে বলা যাবে না, কিন্তু এফিকেসি কমে যাবে। তার মানে আমরা যে এফিকেসির জন্য এত চেষ্টা, এত পরিশ্রম, এত সাধ্য সাধনা আমাদের, সেই জিনিসটা কিন্তু এক ধরনের মাঠে মারা যাবে। কাজেই এটা খুবই মানে আশঙ্কার একটা বিষয়। আমি নিজে ফার্স্ট ডোজ নিয়েছি, আমি জানি না আমি সেকেন্ড ডোজ পাবো কিনা, বা আমার প্যারেন্টস তারা আরো বয়স্ক, তারা মানে তারা ফার্স্ট ডোজ নিয়েছেন, তাদেরকে নিয়ে আমি এখন বেশি ভয় পাচ্ছি যে তারা যদি সেকেন্ড ডোজটা না পায় তাদের জন্য তো জিনিসটা আরো বেশি প্রাণঘাতী হবে। এটা তো একটা খুবই দুশ্চিন্তার বিষয়। এখানেও একটা কথা, আমাদের একটা ইংরেজিতে একটা কথা আছে যে বলে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। মানে আপনি যদি ডিমের ব্যবসা করেন, আপনি এক ঝুড়িতে সবগুলো ডিম রাখবেন না, কারণ একটা ঝুড়ি যদি ভেঙে যায় সবগুলো ডিমই নষ্ট হয়ে যাবে, আপনি পথে বসবেন। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আপনার আসলে ভ্যাকসিনটা কালেক্ট করার একটা অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত ছিল। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমরা নিচ্ছি, ওয়েল এন্ড গুড, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এছাড়া ফাইজার, এছাড়া স্পুটনিক আছে, ক্যানসিনো, সাইনোভ্যাক, তারপরে অন্য যত ভ্যাকসিন আছে বিভিন্ন, তারপরে এই যে জনসন এন্ড জনসন তো সিঙ্গেল ডোজ, কাজে এটা যদি আমেরিকার 3টা ভ্যাকসিন, ফাইজার, মডার্না এবং জনসন এন্ড জনসন। আপনি ইভেন নেপালেও আপনি যদি দেখেন সেখানে 2 ধরনের ভ্যাকসিন কাজ করছে। তো এরকম আমাদের উচিত ছিল বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিন গুলো আনা, যেন এক জায়গা থেকে শর্ট পড়লে যেন অন্য জায়গা থেকে আমরা নিতে পারি। এক বছরে আমাদের এই যে প্ল্যানিং এর যে ডাইলেমা গুলো, সেই প্ল্যানিং এর ডাইলেমা গুলো তো আমাদের কাটিয়ে উঠতে পারা উচিত ছিল। এখানে তো ধরেন একটা হলো ম্যানেজমেন্ট, আরেকটা হলো যে চিকিৎসা ব্যবস্থা। তো আমরা সেই গত বছরের মার্চ মাসে যেটা দেখলাম যে আইসিইউ নাই, তারপরে হচ্ছে যে আপনার টেস্টের পর্যাপ্ত ব্যবস্থা নাই, অ্যান্টিবডির ব্যবস্থা তখনও ছিল না, এখনো নাই। তো এই 1 বছরে আমরা এইখানে কোনো অগ্রগতি কেন হয়নি, আপনার কি মনে হয়? না, কিছু একদম অগ্রগতি হয়নি এটা বলা যাবে না। একটা অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আমাদের চিকিৎসকদের একটা অগ্রগতি হয়েছে। সেটা হচ্ছে দে নো হাউ টু ম্যানেজ দ্য কোভিড পেশেন্টস মাচ বেটার দেন বিফোর। তারা এখন জানেন যে কখন তাদেরকে ভেন্টিলেটরে দিতে হবে বা কখন দেয়া যাবে না, কি ধরনের ড্রাগস বা কি ধরনের মেডিসিন তাদের উপর প্রয়োগ করতে হবে, এই জিনিসগুলো তারা জানেন। পজিটিভ যদি কিছু হয়ে থাকে আমি বলবো যে এই অগ্রগতিটা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে পিপির একটা সংকট ছিল, সেই সংকটটা কিন্তু অনেকখানি এখন কাটিয়ে ওঠা গিয়েছে।
কিন্তু যেটা সমস্যা হয়েছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখনো কম বেশি রয়ে গিয়েছে। সম্ভবত বসুন্ধরা গ্রুপের একটা বিরাট, বসুন্ধরা বা যমুনা গ্রুপের সম্ভবত একটা বড় তৈরি হওয়ার, একটা বিশাল হসপিটাল হওয়ার কথা ছিল। বসুন্ধরা কনভেনশন সেন্টারে তারা একটা বড় হসপিটাল করার ঘোষণা 1 বছর আগে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা এবং কোনো তারা খুব বাস্তবতা আছে কি আমি জানি না। সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এটা কিন্তু আপনার মানে খুব ফলাও করে ওখান থেকে করা হয়েছিল। এটার দায়িত্বে যিনি ছিলেন সেই মানে ওটার মালিকের ছেলে, তিনি কিন্তু খুব মিডিয়াতে বলছিলেন এবং অনেক মিডিয়াতে এটা প্রচারও করেছিল ফলাও করে। সেটা এখন কোথায়? কারণ এখনো পর্যন্ত মানে ওই একটা হসপিটালও যদি এখন থাকতো আমরা আমাদের এখন স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শুনি, দুদিন আগে বললেন যে সমগ্র ঢাকা শহরকে হসপিটাল করে দিলেও রোগী ধরার জায়গা নাই, এরকম অবস্থা তিনি বলেছেন। তো সেটা কেন হবে? এটা তো অথচ আসলে তিনি বলেছিলেন যে যে কোনো উন্নত দেশের চেয়েও ভালো ব্যবস্থা আমাদের করা আছে, এই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন। জি, এটা আসলে খুবই হতাশাজনক। আসলে এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের। এরকম যে আবার বাড়তে পারে এটা তো একটা প্রজেকশন ছিল, সারা পৃথিবীতেই ছিল। এখন নিজেদেরকে মানে ওই যে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে, আমরা যদি নিজেদেরকে মনে করতে থাকি যে আমরা হচ্ছি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, আমাদেরকে করোনা কিছু করতে পারবে না, আমরা করোনা থেকে শক্তিশালী, এটা তো আসলে সায়েন্টিফিক কথা হলো না, এটা আবেগের কথা হলো। তো করোনা যে আসলে কোভিড আমাদেরকে আক্রমণ করতে পারে, পৃথিবীর অন্যান্য দেশে আমরা 2বার 3বার পর্যন্ত হতে দেখেছি, আহ ঢেউ যেটাকে বলে ওয়েভ আসতে দেখেছি। বাংলাদেশে সেটা না আসার তো তেমন কোনো কারণ নেই, যে কোনো সময় আসতে পারতো, সেটার প্রিপেয়ারনেসটা আমাদের থাকা উচিত ছিল। এখন আবার কেন লেজে গোবরে একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, সেটাই আসলে হতাশার। আরেকটা বিষয় হচ্ছে ধরেন মানে এমনিতে তো কোভিড টেস্ট সাফিসিয়েন্ট নাই, পর্যাপ্ত নাই, কিন্তু অ্যান্টিবডি টেস্ট এটা তো একেবারে সিম্পল একটা টেকনোলজি, আমরা যেটা দেখি অন্তত আমেরিকায় আহ, বসে, আ- যে আ- এটা খুবই সিম্পল একটা টেকনোলজি, সেটা আজ পর্যন্ত বাংলাদেশে কেন গেল না অ্যান্টিবডি টেস্ট? অ্যান্টিবডি টেস্ট কিছু কিছু আছে, আমি বিসিএসআই এর অ্যান্টিবডি টেস্টের দেখেছি, একটা তারা টাঙিয়েছে দেখলাম, মানে ওটা অফিসিয়ালি দেখিনি, মানে বিসিএসআই এর সামনে দেখলাম একটা ব্যানারের মতো টাঙিয়ে, সেখানে লেখা আছে যেখানে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে, এরকম কিছু দেখেছি। হয়তো হচ্ছে, তবে একটা জিনিস আমি আপনাকে বলি যে অ্যান্টিবডি টেস্ট ইজ নট আ সলিউশন রিয়েলি। অ্যান্টিবডি টেস্টটা সার্ভেলেন্সে হেল্প করে। মনে করেন সার্ভেলেন্সটার ভূমিকা আছে, যেমন আপনি যদি এখন জানতে চান যে কোন এলাকায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, আপনার তখন সার্ভেলেন্স করে সেটা জানতে হবে। তবে এটা যেহেতু এখন সবার মানে টেস্টের সব না রেজাল্ট সেটা হচ্ছে, হয়তো আপনি আপনার কথা ঠিক, কিন্তু এটা ওভারঅল ম্যানেজমেন্টের জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ডেফিনেটলি অ্যান্টিবডি টেস্টের তো ব্যবস্থা করতেই হবে, এটা লাগবে। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে অ্যান্টিবডি ইজ অ্যান অল্টারনেটিভ টু আরটিপিসিআর, এটা ভাবার কোনো কারণ নেই। বরং অ্যান্টিজেন ভিত্তিক যেই জিন এক্সপার্ট টেস্টগুলো হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এটা তদারকি হওয়া দরকার। এই ব্যাপারে একটা কথা বলি, এটা জুলাই মাসের দিকে বাংলাদেশে প্রথম মানে এটা চালু করে, যখন কিন্তু অলরেডি আমরা প্রথম ধাক্কাটা টেস্টের উপর যে চাপটা আমাদের পড়েছিল সেখান থেকে আমরা তখন অলরেডি কাটিয়ে উঠেছি। অথচ জিন এক্সপার্ট মেশিন কিন্তু আমাদের বহু আগের থেকেই আছে, এটা দিয়ে সাধারণত টিউবারকুলোসিসের টেস্ট করা হয়, কার্ট্রিজটা একটু চেঞ্জ করে আপনার একটু মানে কিছু রিপ্রোগ্রামিং করে এটাকে কোভিড-19 ডিটেক্ট করা যায়। কিন্তু সেই বুদ্ধিটা আমাদের আসছে হচ্ছে অনেক পরে, মানে অলরেডি বহু প্রাণ ক্ষয়, বহু মানে মানুষের কষ্ট যাতনার মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীকালে প্রায় 4 মাস পরে আমরা ওই টেস্টটা জিন এক্সপার্টটা চালু করেছিলাম। তো এখন ওটার কি অবস্থা আমি জানি না, তবে আশা করি এখনো চলছে। টেস্টের এখনো মানে যথেষ্ট তো না এটা বলতেই হবে, কিন্তু তারপরেও গত বছরের মতো আসলে ওই সংকটটা নেই। তবে এটার জন্য অ্যান্টিবডি টেস্ট করে এটা দিয়ে আসলে করা যাবে না, কারণ না অ্যান্টিবডি আপনার শরীরে ডিটেক্ট হতে একটু সময় লাগে, 2 উইকস এর জি। মতো সময় লেগে যায় আর কি। কাজে ওইটা দিয়ে আপনি এমনিও খুব ভালো ডিটেকশনে যেতে পারবেন না। তবে অ্যান্টিবডি অ্যান্টিজেন ব্রিজ যদি করা যায়, যেটা আপনার ওই যে গণস্বাস্থ্য কেন্দ্র একটা অ্যাপ্রোচ করেছিল, সেইটা যদি করা যায়, সেটার একটা আবার প্রমিস আছে। সেটা সেটার সেটার পরিণতি কি প্রমিস আছে। হয়েছিল, সেটার পরিণতি কি হয়েছিল সেটা তো আর আমরা জানি না। সেটার পরিণতি হয়েছিল যে সেই টেস্টটা বিএসএমএমইউ তে সেটা টেস্ট করা হয়, এবং সেই টেস্টটাতে যে রেজাল্টটা আসে সেটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তো এ ধরনের হতেই পারে, আশাব্যঞ্জক যদি না হয় তাহলে সেটাকে যেকোনো, আপনি জানেন যে কোনো রিসার্চ, যে কোনো মেডিসিন, যে কোনো টিকা, এটাকে ফাইন টিউন করতে হয়, বারবার টাইট্রেশন বদলাতে হয়, বিভিন্ন মাত্রা ব্যবহার করে দেখতে হয় যে উন্নতি হয় কিনা। কিন্তু সেটার জন্য আসলে এক ধরনের সাপোর্ট দরকার হয়, এটার জন্য এক ধরনের সহানুভূতির দরকার হয় আসলে, কারণ এই না জিনিসটা তো কিন্তু আমার যতদূর মনে পড়ে শেষ পর্যন্ত সেই বিজ্ঞানী বিজনশীল, জি। তার তো আপনার সম্ভবত ওয়ার্ক পারমিট বা ভিসার মেয়াদ না বাড়ানোর কারণে তিনি সিঙ্গাপুর ফিরে গেছেন, এরকম খবর দেখেছিলাম। হ্যাঁ, আমিও এরকম শুনেছি, কিন্তু উনি এখন কোথায় আছে আমি জানি না। কিন্তু ওটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তবে আমি এইটুকুন শুধু বলতে পারি যে দ্যাট হেল্ড সাম প্রমিসেস। আমি বলছি না যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এটা এপ্লাই করা যেত, কিন্তু এটাকে আরেকটু মানে পিউরিফাই করে, এটাকে আরেকটু মডিফাই করে, বেটার টেস্ট করে, এটার এফিকেসি দেখে আরো হয়তো এটাকে কাজে লাগানোর একটা সুযোগ ছিল, বিশেষ করে এই ধরনের সংকটের মুহূর্তে আর কি।
মানে এটা রাষ্ট্র সেটা নিয়ে খুব বেশি আগ্রহ দেখিয়েছে বলে মনে হয়নি। সেটা মনে হয়নি। হ্যাঁ, হ্যাঁ, সেটা মনে জি, আপনার কাছে হচ্ছে না শেষ আরকি। প্রশ্ন যে এখন আপনি যে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এখন যে আবার এটা ফিরে এলো, অথবা মাঝে কিছুকাল এটাকে একটু চাপা দিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন আবার সামনে আনা হয়েছে, সেটা যাই হোক, এটার এখন ভবিষ্যৎটা কি? না, এটার আসলে ডেফিনিটিভ অ্যান্সার আমাদের কারো কাছেই নেই। তবে যেটা আমি বললাম যে একটা প্রজেকশন থেকে আমরা যেটা অনুমান করতে পারছি, জুন জুলাইয়ের আগে এটা আবার মানে খুব যে কমবে তার সম্ভাবনা কম। কিন্তু যদি আমরা খুব প্রপারলি লকডাউন দিতে পারি, এবং লকডাউনের যেই প্রিরিকুইজিট গুলোর কথা আমি আগে বলেছি, যে কাজগুলো করে লকডাউন দিতে হবে, সেটা যদি আমরা প্রপারলি করতে পারি, অর্থাৎ মানুষের লকডাউনের উদ্দেশ্য তো হচ্ছে মানুষের আম, বাইরে যাওয়া, ঘরের বাইরে যাওয়াটাকে প্রতিহত করা, কিন্তু মানুষ তো ঘরের মধ্যে রাখতে হলে ঘরের মধ্যে যেন সে থাকতে পারে তার ব্যবস্থা আগে করতে হবে। তো সেই নিশ্চয়ই। ব্যবস্থাটা করে যদি প্রপারলি লকডাউন দেওয়া যায়, মানুষের জীবন জীবিকার একটা বন্দোবস্ত করা যায়, আমরা পদ্মা সেতু বানাচ্ছি, আমরা স্যাটেলাইট উড়াচ্ছি, তো একটা মানুষ, যেই মানুষের জন্য রাষ্ট্র, রাষ্ট্র তো মানুষের জন্যই, সেই মানুষের জীবনকে রক্ষা করার জন্য আমরা কি বরাদ্দ করতে পারি না যে কিছু অর্থ, যেটা দিয়ে সে খেয়ে পড়ে বাঁচতে পারে? সেটা তো আমাদের আগে হুম। করা উচিত। পদ্মা সেতু বা অন্যান্য, পদ্মা সেতু দরকার আছে অবশ্যই, অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোরও দরকার আছে, সেগুলোর বিরোধিতা করার কোনো কারণ দেখি না, কিন্তু মানুষের জীবনটা তো আগে বাঁচাতে হবে, সেই খাতে বরাদ্দ কোথায়? জনাব তৌফিক জোয়ার্দ্দার, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও কথা বলবো। ততক্ষণ আপনি ভালো থাকুন, নিরাপদ থাকুন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ার্দ্দারের মতামত, তার বক্তব্য। আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।